বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 71, যদিও এখানে চ্যাপ্টার 70 লিখা, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বেলিয়ান লাভসের বেলিয়ান লাভস উইথ মি এই অংশে। আমি প্রথমে অ্যাক্সিস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য। আমি শুরুতে চ্যাপ্টার 71 বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন চ্যাপ্টার নিয়ে দু একটা কথা বলতে চাই আপনাদের বোঝার জন্য। সেটা হলো এরকম, এই চ্যাপ্টারটা কিছুটা জটিল ভাবে লেখা হয়েছে। যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন জেনারেল একটা অংশ এবং পরীক্ষায় জেনারেলি কিছু প্রশ্ন করা হয়। আবার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে যে কজগুলো আছে, যে কারণগুলো আছে, সেগুলো পরীক্ষায় আলাদা আলাদা ভাবে তাদের কিছু ভিন্নতা আছে। সেই ভিন্নতা অনুযায়ী কিছু প্রশ্ন করা হয়। যেমন যদি বলা হয় যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্লিনিক্যাল ফিচার কি, সো এটা একটা প্রশ্ন এভাবে হতে পারে। আবার যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের একটা কজ ইন্টারসাসেপশন, সেটা ধরে যদি আমি প্রশ্ন করি যে ইন্টারসাসেপশনের কজগুলো মানে ক্লিনিক্যাল ফিচারগুলো কি, তাহলে এই যে দুটার প্রশ্নের আনসারের কিছুটা ভিন্নতা হবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কিছু জেনারেল ফিচার আছে। আবার আমি যদি বলি স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্লিনিক্যাল ফিচার কি, তাহলে উত্তরটা একরকম হবে। আবার আমি যদি বলি যে ভলভুলাসের ক্লিনিক্যাল ফিচার কি, সেটার উত্তরটা কিছুটা ভিন্ন হবে। সো এই চ্যাপ্টারটা যখন লেখা হয়েছে তখন শুরুতে কিছু জেনারেল, অর্থাৎ জেনারেল অ্যাসপেক্টস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে মাঝে মধ্যে যেটা করা হয়েছে সেটা হলো যে এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের গুরুত্বপূর্ণ কজগুলো, যেমন ইন্টারসাসেপশন, ভলভুলাস, তারপর হলো অ্যাডেশন, সেই সকল আলোচনাও এর মধ্যে মধ্যে আলোচনাগুলো করা হয়েছে। কিন্তু আমি আজকে শুধুমাত্র আপনাদের বোঝার জন্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন জেনারেল অংশ হিসাবে আমি আলোচনা করব, এবং সেটা অবশ্যই বেলিয়ান লাভস থেকে। আর পরবর্তীতে যখন আমি ক্লাস নেব, ইন্ডিভিজুয়াল ক্লাস হয়তো বা ইন্টারসাসেপশনের উপর, বা আমি যখন ভলভুলাসের উপর ক্লাস নিব, অথবা কোলন ইন দা রাইট কোলন, লেফট কোলন অবস্ট্রাকশন, স্মল বাউল অবস্ট্রাকশন, তখন আমি এই বাকি অংশগুলো আমি আলোচনা করব। সো আজকে আমি আলোচনা করব বেলিয়ান লাভস উইথ মি এর চ্যাপ্টার 71 ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এবং এর মধ্যখানে শুধুমাত্র ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জেনারেল যে ফিচারগুলো, কমন যে ফিচারগুলো, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে কমন যে ফিচারগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব, এবং এই কমন ফিচারগুলো যাতে আপনারা বুঝতে পারেন এজ এ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, হ্যাঁ, সেটা আমি চেষ্টা করব। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার আমি বলে রাখি, আমি যেহেতু দেশের বাইরে আছি, সো আপনাদের সঙ্গে আমি ফেসবুকে সরাসরি ইন্টারাকশন করতে পারছি না। ইনশাল্লাহ আমি যদি দেশে আসি, অথবা আপনাদের যদি এর পরেও কিছু জানার থাকে, তাহলে আপনারা অ্যাক্সিস মেডিকেল স্কুলের যারা আছে, অথবা আমার যে ফেসবুকে মেসেঞ্জার আছে, সেখানে আপনারা ইচ্ছা করলে আমাকে কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে আপনাদের সেই জানার উত্তর দেওয়ার জন্য, অথবা ইন্টারেক্ট করার জন্য। সো আমি আজকে শুরু করছি বেলিয়ান লাভস উইথ মি এর চ্যাপ্টার 71 ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। চ্যাপ্টার 71 ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আমরা যদি দেখি, এখানে আমরা আমাদের লার্নিং অবজেক্টিভ কি, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখতে চাই। জাস্ট এ মিনিট, আমি আমার পেনটা একটু রেডি করি, পেনটা রেডি করা হয়নি। ওকে, সো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের আমরা প্রথমে পড়বো প্যাথোফিজিওলজি অফ ডাইনামিক এবং অ্যাডাইনামিক ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, দেন হলো কার্ডিনাল ফিচার অন হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, এবং দ্য কজেস অফ স্মল অ্যান্ড লার্জ বাউল অবস্ট্রাকশন, দ্য ইন্ডিকেশন ফর সার্জারি অ্যান্ড আদার ট্রিটমেন্ট অপশন ফর বাউল অবস্ট্রাকশন। সো এখানে দেখেন লার্নিং অবজেক্টিভ ম্যাক্সিমাম জেনারেল লার্নিং অবজেক্টিভ গুলোর কথাই বলা হয়েছে। সো আমরা এই জেনারেল লার্নিং অবজেক্টিভস গুলো এবং জেনারেল হিস্ট্রি, জেনারেল এক্সামিনেশন, এই অংশগুলো পড়ার চেষ্টা করব। প্রথমে আসি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কোনো ডেফিনিশন এখানে লেখা নেই। ওকে, কোনো ডেফিনিশন বেলিয়ান লাভসে লেখা নেই। সো আপনারা হোয়াট ইজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, কারণ স্যার যদি কোনো পরীক্ষায় আপনাকে এই প্রশ্নটা করতে চায়, তাহলে অবশ্যই মানে একটা এইভাবেই শুরু করবেন যে আচ্ছা, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলতে কি বুঝো, আমাকে বলো তো। ওকে,
সো আমি আশা করি যে আপনারা এখানে একটা ডেফিনেশন বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলতে কি বোঝা যায় সেটা আপনারা এখানে একটু ছোট করে লিখে রাখবেন। আমি যদি বলি যে হোয়াট ইজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, আমাদের ইন্টেস্টাইন হলো এমন একটা অর্গান যেখানে কি হয়, আমাদের ফুড ইন্টেস্টাইনের একটা অংশ থেকে অন্য অংশে পাস হয় বা পরিবাহিত হয়, যদি বাংলায় বলি। সো এই অংশটার মধ্যে কোথাও যদি অবস্ট্রাকশন তৈরি হয় বা অবস্ট্রাকল তৈরি হয়, তবে সেটাই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। সো আপনারা এটা আমি বাংলায় বললাম, আমি এটা জাস্ট গুগল থেকে দেখে নেওয়া একটা অংশ। আপনারা অবশ্যই এটা ইংরেজিতে আমি এখানে লিখে নিয়ে আসি নাই বা তুলে নিয়ে আসি নাই, আপনারা এখানে প্রথমে এই ডেফিনেশনটা এখানে অথবা এখানে যে খালি জায়গা আছে এখানে একটু ছোট্ট করে লিখে রাখবেন, হোয়াট ইজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। দেন আমরা আসি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্লাসিফিকেশন। সো অন্যান্য ক্লাসিফিকেশন আমি অন্য চ্যাপ্টার গুলো নিয়ে যখন আলোচনা করেছি তখন আমি বলেছি কোনো কোনো ক্ষেত্রে একই ক্লাসিফিকেশন আমরা বিভিন্ন ভাবে করতে পারি। সো যখন এই ব্যাপারগুলো আসবে তখন আমাদেরকে যখন স্যাররা পরীক্ষায় জিজ্ঞাসা করবে টেল দ্য ক্লাসিফিকেশন অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তখন আমি প্রথমেই স্যারকে বলার চেষ্টা করব যে স্যার, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ক্যান বি ক্লাসিফাইড ইন ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ, যেমন এখানে আমরা যে যে ক্লাসিফিকেশনটা পড়ছি এটা হলো ডাইনামিক এবং এডাইনামিক, অর্থাৎ যেখানে একটা ডাইনামিক ফোর্স কাজ করে অবস্ট্রাকশনটা রিলিভ করার জন্য, হ্যাঁ, সেটাকে বলা হয় ডাইনামিক ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি মেকানিক্যাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ওকে। আর অন্যভাবে যেখানে আমাদের কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকবে না, ইফ দেয়ার ইজ নো মেকানিক্যাল অবস্ট্রাকশন, তখন আমরা তাকে বলবো অ্যাডাইনামিক অবস্ট্রাকশন। হ্যাঁ, সো এটা এই অনুযায়ী আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনকে দুভাগে ভাগ করতে পারি। আবার অন্যভাবে কিভাবে ভাগ করতে পারি, যেমন ক্লিনিক্যালি আমরা বলতে পারি অ্যাকুইট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, সাব অ্যাকুইট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অথবা ক্রনিক ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। যে ক্লাসিফিকেশনটা বেলিয়ান লাভসে বলা নেই, কিন্তু আরেকটা ক্লাসিফিকেশন বেলিয়ান লাভসে পরে বলা আছে, সেটা হলো আমরা অন্যভাবে ক্লাসিফাই করতে পারি অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ দ্য অবস্ট্রাকশন, অর্থাৎ আমাদের অবস্ট্রাকশনটা কোন লেভেলে হয়েছে। এটা যদি স্মল ইন্টেস্টাইনে হয় তাহলে আমরা বলতে পারবো স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অর্থাৎ SBO বা স্মল বাউল অবস্ট্রাকশন। আর যদি এটা লার্জ ইন্টেস্টাইনে হয় তাহলে আমরা বলতে পারি যে লার্জ বাউল অবস্ট্রাকশন। সো এভাবেও আমরা ক্লাসিফাই করতে পারি। সো দেখলাম যে যেই ক্লাসিফিকেশনটা মেডিকেল সায়েন্সে বিভিন্ন ভাবে করা যায় তাকে আমরা এভাবে বিভিন্ন ভাবে বলতে পারি। ওকে, সো আমি আসি সামারি বক্স 71.7 এ। এখানে কি বলা হয়েছে, কজেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। দেখেন এখানে একই সামারি বক্সে দুটো জিনিস কভার করা হয়েছে, ক্লাসিফিকেশনও কভার করা হয়েছে এবং সেই ক্লাসিফিকেশনটাকে কজ অনুযায়ী বলা হয়েছে। সো এই কজেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মধ্যে ক্লাসিফিকেশন অনুযায়ী এটাকে ভাগ করা হয়েছে, একটা হলো ডাইনামিক অবস্ট্রাকশন, একটা হলো অ্যাডাইনামিক অবস্ট্রাকশন। ওকে, সো আমরা ডাইনামিক অবস্ট্রাকশনের মধ্যে দেখছি কি, ডাইনামিক অবস্ট্রাকশনটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ইন্ট্রালুমিনাল, ইন্ট্রামুরাল এবং এক্সট্রামুরাল। ইন্টেস্টাইন হলো এরকম একটা টিউব, তাই না? ইন্টেস্টাইন হলো এরকম একটা টিউব। সো যখন এটা ইন্ট্রালুমিনাল, অর্থাৎ লুমেনের মধ্যের কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয় সেটাকে বলা হচ্ছে ইন্ট্রালুমিনাল। যদি এটা ওয়ালের জন্য কোনো কারণে হয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রামুরাল। আর যদি এটা ওয়ালের বাইরের কোনো কারণে হয়ে থাকে তাহলে এটাকে বলা হচ্ছে এক্সট্রামুরাল। আর যেটা অ্যাডাইনামিক সেটা হলো অ্যাডাইনামিক। অ্যাডাইনামিকটাকে দুভাগে ভাগ করা হয়, একটা প্যারালাইটিক আইলিয়াস আর একটা হলো সিওডো অবস্ট্রাকশন। প্যারালাইটিক আইলিয়াস অবশ্যই আমাদের সার্জনদের জন্য পোস্ট অপারেটিভ পিরিয়ডে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা অন্য ক্লাসিফিকেশনটা দেখি। ইন্ট্রালুমিনাল মানে কজগুলো কি কি কারণে হতে পারে। ইন্ট্রালুমিনাল হতে পারে যেমন ফিকাল ইনফেকশন। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ কজ, ফিকাল ইনফেকশন। দেন হলো ফরেন বডি, দেন হলো বিজোর, দেন হলো গল স্টোন, অর্থাৎ অনেকগুলো গল স্টোন একসঙ্গে গিয়ে হতে, খুবই রেয়ার একটা কজ হতে পারে। বিজোর মিন্স অনেক সময় অনেক সাইকিয়াট্রিক পেশেন্ট অনেক হেয়ার গিলে থাকে এবং সেগুলো সব মিলে যখন একটা অবস্ট্রাকশন তৈরি করে অথবা বিভিন্ন ধরনের আনডাইজেস্টেড ফুড, এই জিনিসগুলো মিলে সেটাকে বিজোর বলে। আপনারা একটু গুগলে দেখে নিন বিজোর শব্দটার অর্থ। আর আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেগুলো হলো এই যে ইন্ট্রামুরাল। ইন্ট্রামুরাল কি কি কারণে হয়, যেমন স্ট্রাকচারের জন্য হতে পারে, ম্যালিগন্যান্সির জন্য হতে পারে, ইন্টারসাসেপশন হতে পারে, ভলভুলাস হতে পারে। এক্সট্রামুরাল অর্থাৎ আমাদের ওয়ালের বাইরে কি কি হতে পারে, ব্যান্ডস এন্ড অ্যাডেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, এবং তার এছাড়া হতে পারে কি হার্নিয়া। এই হার্নিয়াটা হলো ইন্ট্রা অ্যাবডোমিনাল বা ইন্টারনাল হার্নিয়া। সো
আমরা দেখলাম যে এখানে ক্লাসিফিকেশন অফ দ্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এন্ড কজেস অফ দ্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন দুটো একসঙ্গে শেষ হয়ে গেল। এই কজেস অফ ক্লাসিফিকেশন স্যার যদি পরীক্ষায় আমাদেরকে জিজ্ঞাসা করে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ কি, তখন আমরা এই আনসারটা দুভাবে দিতে পারি। একটা হলো অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন আমরা বলতে পারি, আরেকটা বলতে পারি আমরা এই যে এই পাই চার্ট অনুযায়ী। এই পাই চার্টে কি আছে, এটাতে আছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ থেকে, অর্থাৎ সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সির দিকে, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি থেকে কম ফ্রিকোয়েন্সি দিকে। সো পরীক্ষায় আমি এভাবেও বলতে পারি, ওভাবেও বলতে পারি, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই দু পদ্ধতিতেই মনে রাখবেন, এবং স্যার কোন অংশটা জানতে চাচ্ছে, হ্যাঁ পরীক্ষায় কিন্তু স্যার যেভাবে জানতে চাচ্ছে সেভাবে যদি আমি বলতে পারি তাহলে আমার অবশ্যই ভালো নাম্বার ক্যারি করবে। কিন্তু হয়তো আমি জানি কিন্তু স্যার হয়তো এভাবে জানতে যাচ্ছে কিন্তু আমি অন্যভাবে শুরু করলাম, সে সময় স্যার হয়তো আমাকে ফেল করাবে না বা অত্যন্ত খারাপ নাম্বার দিবে না, তারপরও আমি স্যারের প্রশ্নের সঙ্গে যেতে পারলাম না, এটা হয়তো আমার নিজেরই একটু খারাপ লাগবে। সো আপনারা দুভাবেই মনে রাখার চেষ্টা করবেন। যেমন এই পাই চার্টে কি আছে, অ্যাকর্ডিং টু দা কমন অথবা ফ্রিকোয়েন্সি অনুযায়ী। সো সেই অনুযায়ী যদি আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ বলি, প্রথমেই আসবে আমাদের অ্যাডহেশন, তারপরে আমাদের আসবে হলো এখানে ইনফ্লামেটরি কজ, তারপরে আমাদের আসবে হলো কার্সিনোমা, তারপরে আসবে হলো অবস্ট্রাক্টেড হার্নিয়া, দেন সিউডো অবস্ট্রাকশন, ফিকাল ইনফেকশন এবং অন্যটা। সো আমরা আমাদেরকে যদি এভাবেও স্যার জিজ্ঞাসা করে তখনও আমরা এইভাবে অ্যাকর্ডিং টু দা ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজগুলো মনে রাখার চেষ্টা করব। দেন আসি আমরা প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি মানে হলো এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে আসলে কি ঘটে। সো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইরেসপেক্টিভ অফ এটিওলজি অর অ্যাকুটনেস অফ অনসেট, ডাইনামিক অথবা যেটাকে অন্য নামে বলা হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশন, the bowel proximal to the obstruction is dilated and bowel below the obstruction exhibit normal peristalsis and absorption until it becomes empty and collapse. So এখানে কি বলা হচ্ছে, যেমন আমাদের এটা যদি আমাদের বাওয়েল হয়, হ্যাঁ, সো আমি দেখছি যে এখানে যদি আমার একটা অবস্ট্রাকশন তৈরি হয়, সো এটা যখন ডাইনামিক অবস্ট্রাকশন হবে, মেকানিক্যাল অবস্ট্রাকশন হবে, তখন আমার এই প্রক্সিমাল বাউলটা কি করবে, সে পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমে আমার এই অবস্ট্রাকশনটা রিলিফ করে ফেলার চেষ্টা করবে, এটাকে ওভারকাম করার চেষ্টা করবে। সো এভাবে যখন ওভারকাম করার সে চেষ্টা করতে থাকবে তখন এখানে ভিগোরাস কি হবে, পেরিস্টালসিস হবে। সো এবং ধীরে ধীরে এখানে কি ফ্লুইড এবং অন্যান্য আমাদের গ্যাস অ্যাকুমুলেশন হবে, হয়ে এই প্রক্সিমাল অংশটা ধীরে ধীরে ডাইলেটেশন হবে। আর ডিস্টাল অংশটা কি হবে, ডিস্টাল অংশটাতে যেহেতু নরমাল পেরিস্টালসিস থাকবে এবং এখানে অ্যাবজর্পশনও নরমাল থাকবে, সো কিছুক্ষণ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কিছুটা সময় যাওয়ার পরে এই ডিস্টাল অংশটা তখন এমটি হয়ে যাবে, এমটি হয়ে সে কোলাপস হয়ে যাবে। ওকে, সো এটা আমাদের অনেক সময় এটা আমাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সার্জারির জন্য গুরুত্বপূর্ণ, বা আমাদের আমরা একটু পরে যখন ক্লিনিক্যাল ফিচার দেখব তখনও আমাদের এই প্যাথোফিজিওলজির এই মেকানিজমটা বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সো তাহলে কি হলো, প্রক্সিমাল অংশটা ডাইলেটেড হলো, প্রক্সিমাল অংশটা ডিস্টেন্ডেড হলো, প্রক্সিমাল অংশে গ্যাস অ্যাকুমুলেশন হলো, আর ডিস্টাল অংশটা কোলাপস হয়ে গেল। এবং এই প্রক্সিমাল অংশে যে ডাইলেটেশন হচ্ছে, ডিস্টেনশন হচ্ছে, এটা পেরিস্টালসিসের মুখ কারণে এক সময় কি হবে, এই স্ট্রেংথটা কমে যাবে, কমে গিয়ে এটা কি হবে, এই যে এই অংশটা ফ্ল্যাসিড এবং প্যারালাইসিস হয়ে যাবে প্রক্সিমাল অংশটা। সো ইনিশিয়ালি আমরা কিন্তু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের আমরা বাউল সাউন্ড পাবো এবং নরমালের চেয়ে বেশি বাউল সাউন্ড পাবো। সো এবং একটা সময় যখন এটা পেরিস্টালটিক স্ট্রেংথ যখন কমে যাবে এবং সে যখন প্যারালাইসিস হয়ে যাবে তখন আমরা আর কি করব, আর কোনো বাউল সাউন্ড পাবো না। এখন এই যে ডিস্টেনশন প্রক্সিমাল টু দ্য অবস্ট্রাকশন ইজ কজড বাই দুটা কারণে হয়, এখানে বলা হচ্ছে দুটা কারণে এই প্রক্সিমাল অংশের ডিস্টেনশনটা হয়, একটা হলো গ্যাস, আরেকটা হলো ফ্লুইড। অর্থাৎ যেখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা হলো তার প্রক্সিমালি যে ডিস্টেনশনটা হবে সেই ডিস্টেনশনটা দুটা কারণে হবে, একটা হলো গ্যাসের জন্য হবে, একটা হলো ফ্লুইডের জন্য হবে। গ্যাসের জন্য কেন হবে, কারণ এখানে অনেক ধরনের অ্যারোবিক অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো যে গ্যাস তৈরি করবে সেই গ্যাসের মধ্যে কিছু গ্যাস অ্যাবজর্পশন হয়ে যাবে, যেমন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। আর এই যে নাইট্রোজেন জাতীয় যে গ্যাস অথবা হাইড্রোজেন সালফাইড যেটা থাকবে এটা অ্যাবজর্পশন হবে না, এটা অ্যাকুমুলেশন হবে। আর ফ্লুইডটা কোথায় আসবে, আমরা জানি প্রতিদিনই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে অনেক ধরনের ফ্লুইড সিক্রেশন হয়। সো এই ফ্লুইডগুলো আমাদের কি হওয়ার কথা ছিল, যখন অবস্ট্রাকশন ছিল না তখন পাস হয়ে চলে যাওয়ার কথা ছিল, হ্যাঁ তারপরে অ্যাবজর্ব হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেহেতু একটা জায়গায় অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে সো এখানে আমাদের ফ্লুইড অ্যাকুমুলেশন হবে। আর আরেকটা জিনিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে কেন পেশেন্টের ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট লস হবে,
সেটার কারণ কি? এটাও স্যাররা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে আমাদেরকে। সো এটার একটা কারণ হবে যে এই ধরনের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখন হবে তখন পেশেন্টের ওরাল ইনটেক কমে যাবে। তারপরে হবে যে ইন্টেস্টাইনটা অ্যাবজর্পশনটা সঠিকভাবে হবে না এবং কি হবে, পেশেন্টের ভমিটিং হবে। আমরা কিছুক্ষণ পরেই দেখবো যে অবস্ট্রাকশন যেহেতু হয়েছে, ফ্লুইড গ্যাস অ্যাকুমুলেশন হয়েছে, সো পেশেন্ট কি করবে, এই এক্সট্রা এই গ্যাস এবং ফ্লুইড গুলো বমির মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করবে। দেন সিকুয়েস্ট্রেশন ইন দ্য বাউল লুমেন, অর্থাৎ এই জায়গাতে কিছু ফ্লুইড এবং তারপরে আমার গ্যাস এটা এক জায়গায় জমা হয়ে থাকবে। সো এই সকল কারণের জন্য কি হবে, পেশেন্টের ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করবে। তারপরে আসছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্লিনিক্যাল ফিচার, পেশেন্টের আউটকাম, পেশেন্টের প্রেজেন্টেশন, সবকিছুর জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো স্ট্র্যাঙ্গুলেশন। একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো স্ট্র্যাঙ্গুলেশন। সো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যখন আমরা পড়বো, আমরা স্ট্র্যাঙ্গুলেশনটা বোঝার চেষ্টা করব। স্ট্র্যাঙ্গুলেশন মানে কি? স্ট্র্যাঙ্গুলেশন মানে হলো যখন ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হবে এবং বাওয়েল যখন ইসকেমিক হবে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ ব্লাড সাপ্লাই রিডিউস হয়ে যাওয়া। এবং অবশ্যই স্ট্র্যাঙ্গুলেশন ইজ এ লাইফ থ্রেটেনিং consequence. Intestinal obstruction is a intestinal obstruction এর strangulation হবে একটা লাইফ থ্রেটেনিং কনসিকুয়েন্স। যেমন এখানে লাইনটা কি বলেছে, it is important to appreciate that the consequence of intestinal obstruction are not immediately life threatening unless there is superimposed strangulation। অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন যদি না থাকে তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইমিডিয়েটলি কোনো লাইফ থ্রেটেনিং কন্ডিশন না। অর্থাৎ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা তখনই একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হবে যখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সঙ্গে স্ট্র্যাঙ্গুলেশন হবে, যার কারণে স্ট্র্যাঙ্গুলেশনটা এত গুরুত্বপূর্ণ। কেন? স্ট্র্যাঙ্গুলেশন মানে হলো ব্লাড সাপ্লাই কমে যাবে, ব্লাড সাপ্লাই কমে গেলে এই যে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হবে, ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হলে বাউল কি হবে, ইসকেমিক হবে, ইসকেমিক হলে তার মানে এটা গ্যাংগ্রিন হবে, নেক্রোসিস হবে, পারফোরেশন হবে, টোটাল অ্যাবডোমিনাল পেরিটোনাইটিস হবে এবং আলটিমেটলি কি হবে, পেশেন্টের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, পেরিটোনাইটিস সবকিছু মিলে পেশেন্টের মাল্টি অর্গান ডিসফাংশন হবে এবং পেশেন্ট ইজ গোয়িং টু ডেথ। সো এই সকল কারণে আমরা স্ট্র্যাঙ্গুলেশনটা বোঝার চেষ্টা করব এবং এখানে আমাদের সামারি বক্স 71.2 তে কিছু স্ট্র্যাঙ্গুলেশনের কজ বলা আছে। ওকে, কজেস অফ স্ট্র্যাঙ্গুলেশন। তাহলে কজ কি হতে পারে? যেমন আমাদের যদি আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন কজটা যদি আমাদের ওয়ালের বাইরের কোনো অংশ হয়, তাহলে কি ওয়ালের বাইরে সে প্রেসারের জন্য, বাউল ওয়ালে প্রেসারের জন্য আমাদের এই স্ট্র্যাঙ্গুলেশনটা হতে পারে। যেমন এটা কোন ক্ষেত্রে হবে? এটা হার্নিয়ার জন্য হবে অথবা ব্যান্ডসেন অ্যাডিশনের জন্য যখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে তখন এই ধরনের কন্ডিশন তৈরি হবে। আর ইন্টারাপ্টেড দ্য মেজেন্টিক ব্লাড ফ্লো, অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্টাইনের ব্লাড ফ্লো যখন হ্যাম্পার্ড হবে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে হতে পারে, যেমন ভলভুলাস অথবা ইন্টারসাসেপশন যখন হয়, এই দুটা কারণে যখন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় তখন সেখানে কি হচ্ছে, আমাদের এই ব্লাড ফ্লোটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে সরাসরি, ইন্টারাপ্টেড ইন দ্য ব্লাড ফ্লো টু দ্য বাওয়েল। তারপর হলো ইনক্রিজ ইন্ট্রালুমিনাল প্রেসার। কখনো যদি ক্লোজ লুপ অবস্ট্রাকশন হয়, আমরা একটু পরে দেখব ক্লোজ লুপ অবস্ট্রাকশনটা কি। এই যে এটা হলো একটা ক্লোজ লুপ অবস্ট্রাকশন, অর্থাৎ এখানে অবস্ট্রাকশনটা তৈরি হয়েছে, এখানে বাউলটা একটা ক্লোজ লুপের মতো কাজ করছে। অথবা এরকম হতে পারে যেখানে আমাদের আইলিউসিক্যাল ভালভটা আমাদের ফাংশনিং থাকবে, অর্থাৎ আইলিউসিক্যাল ভালভ যদি ফাংশনিং হয় তাহলে ফ্লুইড এপাশ থেকে এপাশে যেতে পারবে না। সেক্ষেত্রে যদি এখানে অবস্ট্রাকশন হয় অথবা যদি এরকম ব্যান্ডসেন অ্যাডিশন দিয়ে অথবা ভলভুলাসের মতো যদি এরকম একটা অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে, এই দুটা জায়গায় প্রেসার অত্যন্ত বাড়তে থাকবে। অর্থাৎ স্বাভাবিকের অবস্ট্রাকশনের অন্য অবস্ট্রাকশনের কজে যতটুকু প্রেসার বাড়বে, এখানে ডিস্টেনশনের জন্য প্রেসার তত তার চেয়ে বেশি বাড়বে এবং খুব তাড়াতাড়ি কি হবে, স্ট্র্যাঙ্গুলেশন হবে, ইসকেমিয়া হবে, নেক্রোসিস হবে, গ্যাংগ্রিন হবে, পারফোরেশন হবে। ওকে, এগুলো হলো একটার পর একটা কনসিকুয়েন্স, কোনটার পর কোনটা হচ্ছে। প্রথমে কি হচ্ছে, ব্লাড সাপ্লাই কমছে, ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হচ্ছে। ওকে, সেকেন্ড কি হচ্ছে, ব্লাড সাপ্লাই ইসকেমিয়া ডেভেলপ করছে। তারপরে কি হচ্ছে, তারপরে গ্যাংগ্রিন এন্ড নেক্রোসিস হচ্ছে। তারপরে কি হচ্ছে, বাউল পারফোরেশন হচ্ছে। দেন পারফোরেশন হওয়ার পরে জেনারেলাইজ পেরিটোনাইটিস হচ্ছে। জেনারেলাইজ পেরিটোনাইটিসের পরে মাল্টি অর্গান ফেলিওর, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম এন্ড আলটিমেটলি ডেথ। সো আমরা এভাবে এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব যে কোনটার পরে কোনটা ঘটছে। সো আমরা বুঝতে পারলাম যে ক্লোজ লুপ অবস্ট্রাকশন কেন এত বেশি ডেঞ্জারাস। এখানে খুব সহজেই কি হয়, স্ট্র্যাঙ্গুলেশন তৈরি হতে পারে।
দেন আমরা আসি যে আমি এখানে মাঝখানে কিছু অংশ বাদ দিয়ে আমি তারপরে চলে গিয়েছি বেলিয়ান লাভসে, কারণ আমি চাচ্ছি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তার কোনো কারণ নিয়ে না, শুধুমাত্র ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটা বোঝার জন্য। সো আপনারা এটা দেখবেন যে বেলিয়ান লাভসে হয়তো কিছুটা পরে আছে, সেটা হলো ক্লিনিক্যাল ফিচার অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অর্থাৎ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জেনারেল ক্লিনিক্যাল ফিচারগুলো। এটা অবশ্যই ডাইনামিক ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। আর এডাইনামিক অর্থাৎ যদি প্যারালাইটিক হয় অথবা সিওডো অবস্ট্রাকশন হয়, তাহলে সেটা আমরা পরবর্তী অংশে দেখবো। আমরা এখানে ডাইনামিক ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনটার কজগুলো আমরা ক্লিনিক্যাল ফিচারগুলো বোঝার চেষ্টা করি। ক্লিনিক্যাল ফিচার বললে অবশ্যই এখানে হিস্ট্রি আসবে, এক্সামিনেশন আসবে, অর্থাৎ সাইন এন্ড সিম্পটম আসবে। হ্যাঁ, সো আমরা এখানে দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে 4টা ক্লাসিক্যাল ফিচার আছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে। কি কি? অ্যাবডোমিনাল পেইন, ডিস্টেনশন, ভমিটিং এবং অ্যাবসোলিউট কনস্টিপেশন। কারণ অনুযায়ী এগুলো পার্থক্য হতে পারে, কোনোটার ক্ষেত্রে ভমিটিং বেশি হবে, কোনো ক্ষেত্রে যেমন স্মল বাউলে ভমিটিং বেশি হবে, লার্জ বাউল অবস্ট্রাকশনে ভমিটিং কম হবে। পেইনের ক্ষেত্রে যদি সাবএকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় বা ইনকমপ্লিট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, তখন দেখা যাবে পেইন একটু কম হবে। কিন্তু যখন স্ট্রাঙ্গুলেশন হবে তখন কন্টিনিউয়াস পেইন হবে, এবং যদি স্ট্রাঙ্গুলেশন হয়ে পারফোরেশন হয়ে যায় তখন পেইন আরো বেশি হবে, একদম একটা জেনারেলাইজ পেরিটোনাইটিস। আমি গতদিন আমার ক্লাসে জেনারেলাইজ পেরিটোনাইটিস নিয়ে এই জন্য আলোচনা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এটার সঙ্গে এই জিনিসগুলো একটা রিলেশন আছে। সো আপনারা যারা ওই লেকচারটা দেখেননি একটু দেখে নিতে পারেন, যে আমি গতদিন যেটা পেরিটোনাইটিস নিয়ে যেখানে আলোচনা করেছি। সো তখন কি হবে? অ্যাবডোমেন ডিস্টেনশন হবে, বোর্ড লাইক রিজিডিটি হবে, তারপরে রিবাউন্ড টেন্ডারনেস হবে। সো এই ব্যাপারগুলো আমরা এভাবে মনে রাখার চেষ্টা করবো। এখানে দেখেন এটা দুভাবে বলা হয়েছে, স্মল বাউল অবস্ট্রাকশন ক্লাসিফিকেশন। এই যে ক্লিনিক্যাল টাইপ, আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ক্লিনিক্যালি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে আমরা দুভাগে ভাগ করতে পারি, স্মল বাউল অবস্ট্রাকশন এসবিও অথবা লার্জ বাউল অবস্ট্রাকশন। এগুলোর মধ্যে আবার হাই এবং লো আছে। সো আমরা সামারি বক্স 71.7 থেকে আমরা কি দেখছি, সেটা হলো ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকুইট অবস্ট্রাকশন। 4টা ক্লাসিক্যাল ক্লিনিক্যাল ফিচার আছে, সেগুলো কি? অ্যাবডোমিনাল পেইন, ডিস্টেনশন, ভমিটিং এবং অ্যাবসোলিউট কনস্টিপেশন। এটা আমরা সব সময় মনে রাখবো। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে এই 4টা হলো আমাদের ক্লাসিক্যাল প্রেজেন্টেশন বা ক্লাসিক্যাল ক্লিনিক্যাল ফিচার। তারপরে আসি এই যে সামারি বক্স 71.6 এ হাই স্মল বাউল অবস্ট্রাকশন, লো স্মল বাউল অবস্ট্রাকশন, লার্জ বাউল অবস্ট্রাকশনের একই ফিচার, প্রত্যেকটা ফিচার কিন্তু থাকবে, কিন্তু এদের মধ্যে কি কি পার্থক্য হবে সেই অংশটা নিয়ে কিছুটা আলোচনা করা হয়েছে। হাই স্মল বাউল অবস্ট্রাকশন বলতে বোঝাচ্ছে, যেমন আমরা যদি স্মল বাউলের কথা চিন্তা করি, প্রথমে আসবে আমাদের জেজুনাম, তারপর আইলিয়াম, তারপরে হলো আমাদের লার্জ ইন্টেস্টাইন। সো হাই স্মল বাউল অবস্ট্রাকশন বলতে আমরা জেজুনাম অথবা আইলিয়ামের প্রথম অংশে কোনো অবস্ট্রাকশন বলতে পারি। এক্ষেত্রে কি হবে? হাই স্মল অবস্ট্রাকশন হবে, ভমিটিং হবে, সবার আগে হবে। ওকে, যেহেতু এই প্রক্সিমাল অংশে অবস্ট্রাকশন হয়েছে, এখানে যে ফ্লুইড অথবা গ্যাস যেটা অ্যাকুমুলেশন হবে, এটা সহজেই পেশেন্ট বমি করে বের করে দিবে। হ্যাঁ, যেহেতু পেশেন্টের ডিসকমফোর্ট হবে, পেইন হবে। সো এই ভমিটিং, আর্লি ভমিটিং এর জন্য কি হবে? পেশেন্টের প্রফিউজ এবং র‍্যাপিড ডিহাইড্রেশন হবে। অর্থাৎ ইন হাই স্মল বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে বমিটা হবে প্রথম সিম্পটম, এবং বমিটা অনেক বেশি হবে, এবং যার কারণে পেশেন্টের ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করবে, এবং এক্ষেত্রে কি হবে? ডিস্টেনশন কম হবে। হ্যাঁ, ডিস্টেনশন কম হবে। আর তারপরে হলো উইথ লিটল এভিডেন্স অফ ডাইলেটেড স্মল বাউল লুপ অন অ্যাবডোমিনাল রেডিওগ্রাফি। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে অ্যাবডোমিনাল রেডিওগ্রাফিতে আমরা ডিস্টেন্ডেড লুপগুলো হিউজ পরিমাণ ডিস্টেন্ডেড হওয়ার সুযোগ নাই, কারণ যেহেতু পেশেন্ট বমি করছে, সো হিউজ পরিমাণ ডিস্টেনশন হওয়ার সুযোগ নাই। সো এক্সরেতে আমরা ডাইলেটেশনটা কম পাবো। আর যদি লো স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে যে পেইন হলো একটা, পেইন ইজ প্রিডোমিনেন্ট উইথ সেন্ট্রাল ডিস্টেনশন। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সাধারণত দেখা যাবে যে সেন্ট্রাল অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, এবং পেইন একটা গুরুত্বপূর্ণ কজ হবে এক্ষেত্রে, যেহেতু ভিগোরাস কি হবে? পেরিস্টালটিক মুভমেন্ট হবে, এবং এক্ষেত্রে বমি কিছুটা ডিলেইড হবে। এবং মাল্টিপল ডাইলেটেড রেডিওগ্রাফি এক্সরেতে এই ধরনের আমরা যে ক্লাসিক্যাল এক্সরে আমরা পেয়ে থাকি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অর্থাৎ স্টেপ ল্যাডার প্যাটার্ন, সেটা এখানে অনেক বেশি এবং অনেক ভালোভাবে দেখা যাবে। আর যদি লার্জ বাউল অবস্ট্রাকশন হয়, তাহলে কি হবে? ডিস্টেনশনটা আর্লি হবে। কেন? এখানে অনেক মানে পুরো ইন্টেস্টাইন জুড়ে অনেক কিছু অ্যাকুমুলেশন হওয়ার একটা সুযোগ তৈরি হবে। সে কারণে কি হবে? লার্জ বাউল অবস্ট্রাকশন যদি হয়, তখন আমাদের এই ডিস্টেনশনটা আর্লি হবে।
হ্যাঁ, এবং আমাদের এই ডিস্টেনশনটা অনেক বেশি হিউজ অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। এক্ষেত্রে লার্জ বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে পেইনটাও কিছুটা কম হবে, ভমিটিংটাও কিছুটা কম হবে এবং ডিহাইড্রেশনটাও কিছুটা কম হবে অথবা লেট ফিচার হিসাবে আসবে। হ্যাঁ, দ্য কোলন প্রক্সিমাল টু দ্য অবস্ট্রাকশন ইজ ডিস্টেন্ডেড অন দ্য অ্যাবডোমিনাল রেডিওগ্রাফি। সেক্ষেত্রে আমরা স্মল বাউলে যেমন কিছুটা ডিস্টেনশন পাবো, আমরা এক্স-রে যদি ভালোভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের যেমন সিকাম অথবা অ্যাসেন্ডিং কোলন অথবা ট্রান্সভার্স কোলনও যে আমাদের ডিস্টেনশন হয়ে আছে সেটাও আমরা এক্ষেত্রে এক্স-রে থেকে বুঝতে পারবো। তারপরে আসি ক্লিনিক্যাল ফিচার অফ স্ট্র্যাঙ্গুলেশন। আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে যেরকম একটা ক্লিনিক্যাল ফিচার আছে, স্ট্র্যাঙ্গুলেশন যখন তার সঙ্গে অ্যাসোসিয়েট হবে, যোগ হবে, তখন টোটাল ব্যাপারটাই অনেক বেশি সিভিয়ার, অনেক বেশি সিরিয়াস এবং লাইফ থ্রেটেনিং হয়ে যাবে। সেই জন্য এখানে দেখেন এই ক্লিনিক্যাল ফিচার অফ স্ট্র্যাঙ্গুলেশন আছে কিনা এটা বোঝার জন্য এটাকে আলাদাভাবে বলা হয়েছে। It is vital to distinguish strangulation from non-strangulating intestinal obstruction because the former is a surgical emergency. কি বলা হচ্ছে, কোন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটাকে সার্জিক্যাল ইমার্জেন্সি বলা হচ্ছে, সেটা হলো স্ট্র্যাঙ্গুলেশন সহ যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হবে সেটাকে একটা ভেরি সার্জিক্যাল ইমার্জেন্সি বলা হয়েছে। ওকে, এবং দেখেন এই ডায়াগনোসিসটা আমাদের ক্লিনিক্যালি করতে হবে, কারণ আমাদের এখনো যেমন আমরা একটু এনজিওগ্রাফি করে হয়তো স্ট্র্যাঙ্গুলেশন বুঝতে পারি, সিটি স্ক্যান করে আমরা কিছুটা হলেও বুঝতে পারি, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে টুলগুলো আছে ডায়াগনোসিস করার জন্য, অর্থাৎ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডায়াগনোসিসের জন্য যে এক্স-রে বলেন, আলট্রাসোনোগ্রাফি তো খুব একটা ভালো, আলট্রাসোনোগ্রাফি কাজ করে না, সো আমরা এখানে আলট্রাসোনোগ্রাফির কথা ওভাবে নিয়ে আসবো না। আমাদের যে এক্স-রে অথবা সিটি স্ক্যান আছে এটা দিয়ে আমরা স্ট্র্যাঙ্গুলেশন খুব একটা ভালোভাবে ডায়াগনোসিস করতে পারি না, অর্থাৎ ইসকেমিয়া এটা আমরা ডায়াগনোসিস করতে পারি না। সেক্ষেত্রে intestinal strangulated intestinal obstruction almost entirely is a clinical diagnosis. সো এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা অনেক সময় মিস করব, এবং এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা অনেক সময় কি করতে পারি, যে পেশেন্টের হয়তো ল্যাপারটমি লাগবে না সেটাও আমরা ল্যাপারটমি করে ফেলতে পারি, অথবা যার আর্লি ল্যাপারটমি দরকার সেটা দেখা যাচ্ছে যে আমরা সেটাকে অপ্রয়োজনীয় ডিলে করছি এবং পেশেন্টকে জীবনকে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছি এবং আমরাও নিজেরাও একটা বিপদের মধ্যে পড়ছি। সো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের স্ট্র্যাঙ্গুলেশন আছে কিনা এটা বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের এটা বুঝার শিখতে হবে এবং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি আসি এখন ক্লিনিক্যাল ফিচার অফ স্ট্র্যাঙ্গুলেশন কি হবে, যেমন কনস্ট্যান্ট পেইন থাকবে। কেন কনস্ট্যান্ট পেইন থাকবে আমি একটু বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। পেরিস্টালসিসের জন্য যে পেইনটা আসবে এটা কিছুক্ষণ পর পর আসবে, অর্থাৎ একটা ডাইনামিক অবস্ট্রাকশন হয়েছে, ইন্টেস্টাইন পেরিস্টালসিসের মাধ্যমে সেই ডাইনামিক অবস্ট্রাকশনটাকে ওভারকাম করার চেষ্টা করছে। সেক্ষেত্রে কি হবে, যতক্ষণ পেরিস্টালসিস থাকবে তখন কিছুটা পেইন আসবে, যখন পেরিস্টালসিস চলে যাবে তখন আবার পেইনটা চলে যাবে। কিন্তু যদি স্ট্র্যাঙ্গুলেশন ডেভেলপ করে তখন অবশ্যই এই পেইনটা কনস্ট্যান্ট, এটা কন্টিনিউয়াস পেইন থাকবে। ওকে, এবং এই পেইনটা পেরিস্টালটিকের পেইনের চেয়ে অনেক বেশি সিভিয়ার হবে এবং এখানে কি হবে, টেন্ডারনেস এবং রিজিডিটি বেশি থাকবে এবং পেরিটোনিজম অর্থাৎ পেরিটোনাইটিস যেটা আমি গতদিন বলেছিলাম, এবং যখন স্ট্র্যাঙ্গুলেশন থাকবে তখন পেশেন্ট অনেক দ্রুত শকে চলে যাবে, অর্থাৎ শকের ফিচার গুলো পাওয়া যাবে এবং পেশেন্ট দ্রুত খারাপ হতে শুরু করবে। সো আমরা এই অংশটাতে অবশ্যই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের সঙ্গে স্ট্র্যাঙ্গুলেশন যদি হয়, সে অর্থাৎ ব্লাড সাপ্লাই যদি কম্প্রোমাইজ হয়, ইসকেমিয়া এবং গ্যাংগ্রিন যদি হয় আমাদের গাটের, তখন কি কি ফিচার থাকবে সেটা আমরা এখান থেকে ভালো করে মনে রাখার চেষ্টা করব এবং আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে ওয়ার্ডে যখন পেশেন্ট দেখব তখন আমরা অবশ্যই এটা বোঝার চেষ্টা করব। কাজে এই যে আমি আবারও হাইলাইট করছি যে এই জিনিসটা টোটালি এন্টায়ারলি ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটা আমরা ইনভেস্টিগেশন দিয়ে বুঝতে পারবো না। দেন আসে কিছু এডিশনাল ফিচারের কথা বলা হয়েছে, হ্যাঁ, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে। আমি কিছু কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। দ্য প্রেজেন্স অফ শক সাজেস্ট আন্ডারলাইং ইসকেমিয়া, স্পেশালি শক ইজ রেজিস্ট্যান্ট টু সিম্পল ফ্লুইড রিসাসিটেশন। অর্থাৎ আমরা যদি কখনো দেখি যে একজন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের পেশেন্ট শকের ফিচার আছে, তখন আমরা ধরে নিব যে এখানে তার একটা ইসকেমিয়া অথবা স্ট্র্যাঙ্গুলেশন আছে। সো ইট ইজ আমাদের কি, এটা আমাদের হবে অবশ্যই এটা একটা ইমার্জেন্সি, সার্জিক্যাল ইমার্জেন্সি। এবং দেখেন যখন ইম্পেন্ডিং অথবা এস্টাবলিশড স্ট্র্যাঙ্গুলেশন হবে, পেইন নেভার কমপ্লিটলি অ্যাবসেন্ট। আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়েছি যে যখন পেরিস্টালটিক মুভমেন্টের জন্য পেইন হবে তখন এই পেইনটা একরকম হবে, আর যখন স্ট্র্যাঙ্গুলেশনের জন্য পেইন হবে তখন পেইনটা অনেক বেশি সিভিয়ার হবে এবং কন্টিনিউয়াস হবে।
এনি লোকাল টেন্ডারনেস যদি থাকে তাহলে আমাদের একটা গ্রেট ইম্পর্টেন্স আছে, এবং এটা আমরা তখন পেশেন্টকে ফ্রিকুয়েন্ট অর্থাৎ আমরা কজ বোঝার জন্য এটা আমাদেরকে হেল্প করবে। জেনারেলাইজড টেন্ডারনেস এন্ড প্রেজেন্স অফ রিজিডিটি ইন্ডিকেট নিড ফর আর্লি ল্যাপারোটমি। এই যে আমি বলেছি একটু আগে যে আমাদের যদি জেনারেলাইজ টেন্ডারনেস থাকে, রিজিডিটি থাকে, তারপরে বোর্ড লাইক রিজিডিটি যেটাকে আমরা বলে থাকি, রিবাউন্ড টেন্ডারনেস থাকে, এগুলো কি আমাদের একটা পেরিটোনাইটিসের ফিচার। এবং এই ধরনের যখন জেনারেল পেরিটোনাইটিস বা পেরিটোনাইটিসের ফিচার থাকবে তখন অবশ্যই আমাদেরকে পেশেন্টকে আর্লি ল্যাপারোটমি করার জন্য প্ল্যান করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যান্ডস এন্ড অ্যাডিশনের জন্য যখন হয় তখন অনেক সময় এই ধরনের ফিচারগুলো থাকে না, তখন কিন্তু আমরা পেশেন্টকে আমরা কিছুক্ষণ পরেই দেখব ওই ধরনের পেশেন্টগুলো কিন্তু আমরা কনজারভেটিভলিও ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ট্রিট করতে পারি। কিন্তু আমাদেরকে এখানে বুঝতে হবে আমাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কোনটা আমাদের ইমার্জেন্সি এবং কোনটা আমরা কনজারভেটিভলি ট্রিট করতে পারবো। সো এই যে এখানে স্ট্র্যাঙ্গুলেশনের কিছু কজ বলা আছে, কখন হবে না হবে এই জিনিসগুলো আপনারা বাকিগুলো দেখে নিতে পারেন। দেন আমরা আসি ইমেজিং অর্থাৎ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের আমরা ইনভেস্টিগেশন যদি বলি, সো ইনভেস্টিগেশন অংশটা এখানে ওভাবে বলা নেই। ইনভেস্টিগেশন যখন বলবে তখন আমরা অবশ্যই কমপ্লিট ব্লাড কাউন্ট করব, ব্লাড গ্রুপিং করব, পেশেন্টের জেনারেল ফিটনেসের জন্য ইনভেস্টিগেশন করব, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করব, আমরা পেশেন্টের কোনো অন্যান্য কোনো কোমরবিডিটি আছে কিনা সেটা ধরে আমরা সব ইনভেস্টিগেশন গুলো আমরা করব। তার সঙ্গে আমাদের ডায়াগনোসিস এবং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বোঝার জন্য, ডায়াগনোসিস করার জন্য যে ইনভেস্টিগেশন গুলো আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো ইমেজিং, এক্স-রে এবং দেন সিটি স্ক্যান। এখানে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি আমাদের কোনো ডায়াগনোসিসে তেমন কোনো সহায়তা করে না। সো আমরা এই জন্যই এখানে বেলিয়ান লাক্সে ইমেজিং কথাটা বলা আছে। এখানে দেখেন আরেকটা ইন্টারেস্টিং কথা বলা আছে, সেটা হলো ইরেক্ট অ্যাবডোমিনাল ফিল্ম নো লঙ্গার রুটিনলি অবটেইনড এন্ড রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বেসড অন সুপাইন অ্যাবডোমিনাল ফিল্ম। অর্থাৎ আগে আমরা সব সময় ইরেক্ট পোর্শনে এক্সরে করতাম, এখন বেলিয়ান লাক্স বলছে যে আমরা ইরেক্ট ফিল্ম করব না, সুপাইন করব, কিন্তু এটা এখনো আমাদের প্র্যাকটিসের মধ্যে আসে নাই। সো আমরা এখনো কিন্তু ইরেক্ট ফিল্ম করি এবং পরীক্ষায় ইরেক্ট ফিল্ম বলে থাকি, কিন্তু বেলিয়ান লাভসে বলছে যে ইরেক্ট ফিল্মের চেয়ে সুপাইন ফিল্ম আমাদেরকে বেশি বেশি সাহায্য করছে। এই যে এখানে আমি পরের এক্সেতে আমরা দেখব কোনটা ইরেক্ট ফিল্ম কোনটা সুপাইন ফিল্ম। সো এটা আমরা একটু মনে রাখতে পারি। স্যার যদি কোনো কারণে যাদেরকে বেশি নাম্বার দিতে চায় তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে এখন আমরা এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কোন পজিশনে পেশেন্টের এক্সরে করে থাকি, এটা কি লাইং পজিশন না ইরেক্ট পজিশন, তখন আমরা বলবো যে এখন আমরা আসলে সুপাইন পজিশনটাই বেশি প্র্যাকটিস করা আমাদের উচিত। বেলিয়ান লাভস আমাদেরকে তাই বলে। তারপরে আসে এখান থেকে আমরা এই যে এক্সরে করে আমরা কোনটা জেজুনাম, আইলিয়াম, কোনটা সিকাম এগুলো আমরা বুঝতে পারবো। আমি কিছুক্ষণ পরে এটা নিয়ে আলোচনা করব। সো এখানে আমরা দুটা ফিল্ম দিচ্ছি, দেখেন আমরা ক্লাসিক্যাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বলতে আমরা সবসময় এই ফিল্মটাকেই চিনে থাকি এবং এই ফিল্মটাই বলে থাকি যেখানে স্টেপ ল্যাডার প্যাটার্ন, কিন্তু এটা আসলে একটা ইরেক্ট পোস্চারের পেশেন্ট। এই যে একটা, দুটা, তিনটা, চারটা এরকম। আর কিন্তু বেলিয়ান লাভস অনুযায়ী এখন আমরা যে ধরনের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের এক্সরে আমাদের করার কথা সেটা হলো এই যে এটা সুপাইন পজিশনে, এবং এখানে দেখেন গ্যাসগুলো ইন্টেস্টাইন গুলো, ডিস্টেন্ডেন্ট ইন্টেস্টাইন গুলো অ্যাবডোমেনের উপরে ভেসে আছে, এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে। তারপরে আসি রেডিওলজিক্যাল ফিচার অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লেন এক্সরেতে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন গুলো কেমন দেখা যায়, এটা আমাদের ওসপিতে থাকতে পারে, পরীক্ষা এক্সরে হিসেবে থাকতে পারে, আমাদের যখন ক্লিনিক্যাল আলোচনা হয়, ভাইভা বোর্ড হয়, প্রত্যেকটা জায়গায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডিওলজিক্যাল ফিচার গুলো কি। সো আমরা দেখি স্মল বাওয়েল যদি হয় তখন আমাদের ফিচার গুলো কি হবে, এখানে আমাদের জেজুনাম যদি হয় তখন আমাদের ফিচার গুলো কি হবে, এখানে যদি আমাদের আইলিয়াম হয় তখন আমাদের ফিচার কি হবে, এখানে সিকাম যদি হয় তখন আমাদের ফিচার গুলো কি হবে, এবং আমাদের লার্জ বাউল হলে আমাদের ফিচার গুলো কি হবে। সেই অনুযায়ী আমরা এক্সরেতে কোন ধরনের ইন্টেস্টাইনে কোন ধরনের আমরা ফিচার পাবো সেটা আমরা এখানে দেখার চেষ্টা বুঝার চেষ্টা করব। দেখেন স্মল বাউলে যদি হয় ইজ ক্যারেক্টারাইজড বাই স্ট্রেইট সেগমেন্ট, স্মল বাউলে যদি হয় তখন কিছু স্ট্রেইট সেগমেন্ট হবে এবং জেনারেলি এগুলো কি হবে সেন্ট্রালি থাকবে এবং লাই ট্রান্সভার্সলি লাই হবে। এখানে সাধারণত নো অথবা মিনিমাম গ্যাস অথবা গ্যাস কম থাকবে এরকম হতে পারে, যেমন এই যে এখানে দেখি, এই যে দেখেন
এটা সাধারণত এই যে কিছুটা হলেও স্ট্রেইট হয়ে গেছে ইন্টেস্টাইন গুলো, ওকে। তারপর এটা ট্রান্সভার্সলি অ্যাবডোমেনের সেন্ট্রালি দেখা যাচ্ছে, স্মল স্মল লুপ দেখা যাচ্ছে। সো এই ধরনের কন্ডিশন গুলোতে আমরা কি বুঝবো, এটা আমাদের স্মল বাউল অবস্ট্রাকশন। আর আমাদের লার্জ বাউল অবস্ট্রাকশন হলে কি হবে, আমি যদিও এখানে ছবি নিয়ে আসি নাই, তারপর আনলে ভালো হতো, যে আমাদের লার্জ বাউল গুলো কোথায় থাকে, আমাদের অ্যাসেন্ডিং কোলন এভাবে এসে, ট্রান্সভার্স কোলন এসে এভাবে, ডিসেন্ডিং কোলন এভাবে, সিগময়েড কোলন রেক্টাম এর। সো লার্জ বাউল অবস্ট্রাকশন হলে আমরা সাধারণত এই যে ডিস্টেন্ডেড ইন্টেস্টাইন গুলো এদিকে দেখতে পাবো, হ্যাঁ। আর স্মল ইন্টেস্টাইন হলে এরকম দেখতে পাবো। তারপরে আসে আমাদের জেজুনাম। জেজুনামে কি থাকবে, জেজুনাম চিনবো আমরা ভলভুলি কনিভেন্টিস দিয়ে, ভলভুলি কনিভেন্টিস দিয়ে। ভলভুলি কনিভেন্টিস গুলো কি, ভলভুলি কনিভেন্টিস হলো একটা মিউকোজাল ফোল্ড যেটা জেজুনামের ভিতরে থাকে। সো জেজুনামে এই ভলভুলি কনিভেন্টিস গুলো কেমন হবে, এটা হলো কমপ্লিট হবে, অর্থাৎ টোটাল সার্কেলটা সে কমপ্লিট করবে, এবং এটা রেগুলারলি স্পেস থাকবে, অর্থাৎ কমপ্লিট এবং রেগুলার যদি যেগুলো থাকে সেগুলোকে আমরা বলবো ভলভুলি কনিভেন্টিস। এটা একটা কনসেন্ট্রিনা বা লেডার ইফেক্ট দিবে। কনসেন্ট্রিনা হলো এক ধরনের মিউজিক, আপনারা গুগলে একটু দেখে নিন, তাহলে জিনিসটা মনে থাকবে, হ্যাঁ। আচ্ছা, এখন আসি, আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি, যদিও এটা স্ক্রিনে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই যে যদি এখানে যদি খেয়াল করেন যে কেমন যেন একটু সাদা সাদা দাগ দাগ, এই যে যেগুলো দেখা যাচ্ছে, এগুলোই আমাদের যখন রেগুলার হবে, এগুলোই আমাদের ভলভুলি কনিভেন্টিস, ওকে। এগুলো একটা নির্দিষ্ট পর অর্থাৎ রেগুলার, এবং এটা কমপ্লিট, মনে হচ্ছে যে এপাশ থেকে এপাশে টোটাল একটা কমপ্লিট সার্কেল তৈরি করছে। সো এটা দিয়ে আমরা চিনবো, যখন এই ভলভুলি কনিভেন্টিস গুলো আমরা পাবো, তখন আমরা বুঝবো এটা হলো আমাদের জেজুনাম। আর আইলিয়ামকে কি বলা হচ্ছে, আইলিয়ামকে বলা হচ্ছে ফিচারলেস, অথবা অনেক সময় বলা হয় ক্যারেক্টারলেস, অর্থাৎ আইলিয়ামে এরকম কোনো ফিচার পাওয়া যাবে না। আর সিকাম যখন হবে, সিকাম হলো রাউন্ডেড একটা শ্যাডো, ডিস্টেন্ডেড, যেটা রাইট আই লেফট ফোসে থাকবে। আর লার্জ বাউলে মেইনলি এই যে ভলভুলি কনিভেন্টিসের সঙ্গে যে পার্থক্যটা, সেটা হলো লার্জ বাউলের পার্থক্য, ওকে। লার্জ বাউলে যে হস্টাল ফোল্ড গুলো থাকবে, এই যে হস্টাল, লার্জ বাউলে যে হস্টাল ফোল্ড গুলো থাকবে, এগুলো কি হবে, এগুলো ভলভুলি কনিভেন্টিসের মতো রেগুলার হবে না, এবং এগুলো সাধারণত ইরেগুলার হবে, এবং এগুলো কমপ্লিট হবে না, এগুলো ইনকমপ্লিট হবে, হ্যাঁ। সো আমরা এখান থেকে এক্সরে নিয়ে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব, স্মল বাউলে কেমন, লার্জ বাউলে কেমন, স্মল বাউল হলে জেজুনামে কেমন ফিচার থাকবে, আইলিয়ামে কেমন ফিচার থাকবে, আমাদের সিকাম কেমন হবে, ট্রান্সভার্স কোলন কেমন হবে, এগুলো আমরা এক্সরে রেখে আমরা প্রত্যেকটা ফিচার ভালো করে বোঝার চেষ্টা করব, ওকে। আচ্ছা, দেন হলো ট্রিটমেন্ট অফ দ্য ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখানে আমি বলছি কোন ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট, অর্থাৎ এটা আমার এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ হতে পারে আমার অ্যাডিশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ হতে পারে ইন্টারনাল হার্নিয়া, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কজ হতে পারে আমার ইন্টারসাসেপশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে ভলভুলার। কিন্তু এখানে আমি যেটা বলছি বেলিন ল্যাপসের, এটাও আমি একটু পর থেকে তুলে নিয়ে আসছি, আমি ইন্ডিভিজুয়াল যে ম্যানেজমেন্ট গুলো সেগুলো বাদ দিয়ে আসি। সো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে কি বলা হচ্ছে, দেখেন তিনটা গুরুত্বপূর্ণ মেজার্স টু ট্রিট দ্য অ্যাকুইড ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ওকে। সেই তিনটা কি কি আমরা দেখি এখানে। প্রথম হলো এই যে এনজি, নেজোগ্যাস্ট্রিক টিউব দেওয়া, ডিকম্প্রেশন করা, এটার সঙ্গে আমরা বলতে পারি একসঙ্গে ক্যাথেটার করা। দেন হলো ফ্লুইড এবং ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট, পেশেন্টের যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে সেটা আমাদের রিপ্লেস করতে হবে। থার্ড গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের রিলিফ অফ অবস্ট্রাকশন, ওকে। রিলিফ অফ অবস্ট্রাকশনটা দুটা ভাবে হতে পারে, খুব অল্প ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে এটা আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টও আমাদের অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে যেতে পারে। যেমন যদি ফিক্যাল ইনফেকশনের জন্য হয়, তখন যদি আমি একটা ল্যাপারোটমি করি, এটা আমাদের কেমন একটা ব্যাপার হবে। অথবা সাবএকুইট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয়, তখন আমরা দেখা যায় পেশেন্টকে কিছুদিন, বা যার ক্রনিক বারবার ব্যান্ডেড অ্যাডিশনের জন্য হচ্ছে, আমরা কিছুদিন পেশেন্টকে এনপিইউ রাখলে, আমরা কতক্ষণ পর্যন্ত এনপিইউ রাখতে পারবো এই কনজারভেটিভ ট্রিটমেন্টটা, 72 আওয়ার্স, আমি কিছুক্ষণ পরে দেখবো, হ্যাঁ। সো সেক্ষেত্রে আমার দেখা যাবে যে আমার এই অবস্ট্রাকশনটা রিলিভ হয়ে যাবে। যদি এরকম কোনো কন্ডিশন না হয়, যদি স্ট্র্যাঙ্গুলেশন থাকে, তখন আমার ইমার্জেন্সি সার্জারি লাগবে, এবং এই যে সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ নেসেসারি ফর মোস্ট কেসেস ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, বাট শুড নট বি ডিলেড আনটিল রিসাসিটেশন ইজ কমপ্লিট। অর্থাৎ আমরা রিসাসিটেশন কমপ্লিট করে দেনই আমরা সার্জারির প্ল্যান করব, প্রোভাইডেড দ্যাট নো সাইন অফ স্ট্র্যাঙ্গুলেশন, ওকে। এটা আমাদের মনে রাখতে হবে, যদি স্ট্র্যাঙ্গুলেশন সাইন থাকে, তখন আমরা রিসাসিটেশন এবং সার্জারির প্ল্যানিং অথবা সার্জারি দুটা প্যারালালি একই সঙ্গে করব। আর যদি স্ট্র্যাঙ্গুলেশনের কোনো সিমটম না থাকে, তখন আমরা আগে রিসাসিটেশন করব, অর্থাৎ ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা কারেক্ট করব, পেশেন্টের অন্যান্য যা যা আছে, ব্লাড কালেক্ট করা, অন্যান্য প্রত্যেকটা জিনিস আমরা কমপ্লিট করে দেন আমরা সার্জারি দিই। দেন এই যে প্রথম দুটো, এখানেও আবার বলা আছে ওই যে প্রথম দুটো 2 স্টেপস আর অলওয়েজ নেসেসারি বিফোর অ্যাটেম্পটিং টু সার্জিক্যাল রিলিফ অফ অবস্ট্রাকশন।
আচ্ছা, তারপর আমরা দেখি সামারি বক্স 71.11 প্রিন্সিপাল অফ সার্জিক্যাল ইন্টারভেনশন অফ অবস্ট্রাকশন। অর্থাৎ আমরা প্রিন্সিপাল কি, সার্জিক্যাল ইন্টারভেনশন করব, তার প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হলো তিনটা। একটা হলো যে অংশটা অবস্ট্রাকশন হয়েছে তার আমরা কি করব, অবস্ট্রাকশনের প্রক্সিমাল বাউলের আমরা কি করব, এবং আন্ডারলাইং কজের যে অবস্ট্রাকশন সেই কজের জন্য আমরা কি করব। সো এই তিনটা হলো আমাদের মেইন প্রিন্সিপাল। অর্থাৎ যে জায়গাটায় আমরা অবস্ট্রাকশন হয়েছে, এরকম যদি আমরা মনে করি যে আমাদের এখানে অবস্ট্রাকশন হয়েছে, এই জায়গাটার জন্য আমরা কি ম্যানেজমেন্ট করব, তার প্রক্সিমাল অংশের কি ম্যানেজমেন্ট করব, তার ডিস্টাল অংশের অথবা আন্ডারলাইন যে কজ আছে সেই কজ অনুযায়ী তাকে কি চিকিৎসা দিব। সো এই তিনটা হলো আমাদের প্রিন্সিপাল অফ সার্জিক্যাল ইন্টারভেনশন ফর ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। দেন ওই প্রথমে যেটা বলেছিলাম আমাদের যে আমরা কিভাবে ট্রিট করব, তার মধ্যে এই যে সাপোর্টিভ ট্রিটমেন্ট, এটাকে বলা হচ্ছে, ইনিশিয়াল অংশটাকে বলা হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে যেটা বলা আছে আপনারা পড়ে নিলে দেখবেন, সেটা হলো এনজি টিউব করা, পেশেন্টকে অ্যাডমিশন করা, দেন হলো পেশেন্টকে ফ্লুইড, আমরা কি ফ্লুইড দিব, এখানে হার্টপেন সলিউশন এবং নর্মাল স্যালাইনের কথা বলা আছে, রিসাসিটেশন করা, পেশেন্টের ব্লাড প্রোফাইলটা দেখা, অন্য কোমরবিডিটি গুলো দেখা। সো অ্যান্টিবায়োটিক ইজ নট ম্যান্ডেটরি, বাট আমরা যদি দেখা যায় স্ট্র্যাঙ্গুলেশন থাকে, পারফোরেশন হওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক পেশেন্টকে দিব। ওকে, দেন আসি আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি, দ্য টাইমিং অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ ডিপেন্ড অন দ্য ক্লিনিক্যাল ফিচার। অর্থাৎ যদি স্ট্র্যাঙ্গুলেশন থাকে তাহলে একরকম করব, আর স্ট্র্যাঙ্গুলেশন যদি না থাকে তাহলে একরকম করব। আর সার্জারি লাগবে কিনা না লাগবে কিনা, দেখেন এখানে কনজারভেটিভ ট্রিটমেন্ট বলা আছে কিছু কিছু, হোয়ার অবস্ট্রাকশন ইজ লাইকলি টু বি সেকেন্ডারি টু অ্যাডিশন, অর্থাৎ অ্যাডিশনের জন্য যখন হয় তখন আমরা চেষ্টা করব যে যদি আমাদের স্ট্র্যাঙ্গুলেশন না থাকে, স্পন্টেনিয়াস রেজুলেশন অর্থাৎ কনজারভেটিভ ট্রিট করে আমরা পেশেন্টকে ভালো করার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আমাদের 72 আওয়ার্স পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। এই যে এখানে সামারি বক্স 71.12 তে বলা আছে ইন্ডিকেশন ফর আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশন। কখন আমরা আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশনের কথা চিন্তা করব, অবস্ট্রাক্টেড এক্সটার্নাল হার্নিয়া, যদি হার্নিয়ার জন্য স্ট্র্যাঙ্গুলেশন হয়। দেন হলো ক্লিনিক্যাল ফিচার, সাসপিশন অফ ইন্টেস্টাইনাল স্ট্র্যাঙ্গুলেশন, স্ট্র্যাঙ্গুলেশন কনফার্ম করতে হবে না, আমাদের জন্য সাসপিশন থাকে তাহলে আমরা করব। এবং অবস্ট্রাকশন ইন এ ভার্জিন অ্যাবডোমেন, অর্থাৎ পেশেন্টের আগে কোনো সার্জারি হয় নাই, পেশেন্টের প্রিভিয়াস কোনো হিস্ট্রি নাই, সার্জারির কোনো হিস্ট্রি নাই, অবস্ট্রাকশন কোনো হিস্ট্রি নাই, এই ধরনের অ্যাবডোমেনে যদি অবস্ট্রাকশন হয় তাহলে আমরা আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশনের কথা চিন্তা করব। এবং আমরা ল্যাপারটমির পরে কি করব, আমরা ল্যাপারটমির পরে দ্য সাইট অফ অবস্ট্রাকশনটা কেমন, নেচার অফ অবস্ট্রাকশনটা কেমন, এবং ভায়াবিলিটি অফ দ্য গাট, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভায়াবিলিটি অফ দ্য গার্ডের উপর আমাদের অনেক কিছু সার্জারির এক্সটেন্টটা নির্ভর করবে। আমাদের গার্ড যদি ভায়াবল না থাকে তাহলে আমাদের ওই গার্ডকে কি করতে হবে, রিসেকশন করতে হবে, তারপর আমরা অ্যানাস্টোমোসিস করব না ডাইভারশন করব, ডাইভারশন মানে আমরা আইলিওস্টমি না কোলোস্টমি করব, এই সকলগুলো সিদ্ধান্ত আমাদেরকে পার অপারেটিভলি নিতে হবে। দেন এখানে আরেকটা ব্যাপার বলা আছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে, সেটা হলো ডিকম্প্রেশন। এই শব্দটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, ডিকম্প্রেশন। ডিকম্প্রেশন মানে হলো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে ইন্টেস্টাইনের মধ্যে যে এই ফ্লুইড এবং গ্যাসগুলো জমা হচ্ছে এগুলোকে বের করে দেওয়া। সো এটার একটা পদ্ধতি আমাদের এখানে আলোচনা করা হয়েছে, আমরা এভাবে করি, অথবা এই জিনিসগুলো আমরা সাধারণত আমাদের স্যাররা ওটিতে যেভাবে প্র্যাকটিস করে, স্যাররা সাধারণত পরীক্ষায় সেভাবেই জানতে চায়। সো এই ডিটেলসে আমি গেলাম না, আপনারা এটা শুধু মনে রাখবেন যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ল্যাপারটমি করার পরে এই যে ডিস্টেন্ডেড গার্ডগুলোকে ডিকম্প্রেস করা। এটা সাধারণত ক্লিনিক্যাল ফিচার, আমরা ওটিতে যখন দেখবেন তখন দেখবেন যে এটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে যেভাবে করা হয়, আমরা ওভাবে এগুলো মনে রাখার চেষ্টা করবো। এটা মনে হয় আমার আজকের লাস্ট স্লাইড, সেটা হলো ভায়াবল এবং নন ভায়াবলের গার্ড আমরা কিভাবে চিনবো। আমি কিছুক্ষণ আগেই বলেছি আমাদের গার্ড যদি গ্যাংগ্রিন হয়ে যায়, নন ভায়াবল হয়, তখন সেই গার্ডটাকে আমাদের রিসেকশন করতে হবে। তারপরে আমরা অ্যানাস্টোমোসিস করতে পারবো কিনা, বা আমরা ডাইভারশন করবো কিনা, অর্থাৎ আইলেস্টমি কোলোস্টমি করবো কিনা, এই ধরনের প্রশ্নগুলো আছে। সো সেই সকল প্রশ্নের আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের এই গার্ডটা ভায়াবল কিনা অথবা নন ভায়াবল কিনা। আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, আমরা যখন আমরা দেখব তখন আমরা কি পাবো, এই গার্ডটা দুটাই একটা ডার্ক কালারের হবে। আমরা যেমন একটা ইন্টারসাসেপশন হয়ে আছে, একটা ভলভুলাস হয়ে আছে, আমরা যখন এই জিনিসটা রিলিভ করব তখন এই ডার্ক কালারটা যদি লাইট হয়ে যায় তখন আমরা বুঝবো যে আমাদের এই গার্ডটা এখনো ভায়াবল আছে। আর যদি ডার্ক কালারটা যদি রিলিভ না হয় তাহলে বুঝবো যে হয়তো আমাদের এই গার্ডটা ভায়াবল না। তারপর আমরা আর কি দেখবো, সেটা হলো আমাদের পালসেশন দেখবো। এটা আমরা ভিজিবলও দেখতে পারি, এটা আমরা হাত দিয়ে ফিলও করতে পারি। যদি আমাদের পালসেশন না থাকে তাহলে আমরা বুঝবো এই গার্ডটা হয়তো আমাদের নন ভায়াবল হয়ে গেছে। দেন ভায়াবল গার্ড কি হবে, সাধারণত শাইনি হয়। আর নন ভায়াবল গার্ড কি হয়, ডাল হয় এবং লাস্টারলেস হয়। ভায়াবল গার্ড কি হবে, সেটা ফার্ম হবে, মাসেলগুলো ফার্ম।
আর যদি নন ভায়াবল হয় এটা ফ্ল্যাবি হয়ে যাবে, ফ্রাইবল হয়ে যাবে, থিন হয়ে যাবে। এবং ভায়াবল গাটে কি থাকবে, আমাদের পেরিস্টালসিস থাকবে, নন ভায়াবল গাটে আমাদের পেরিস্টালসিস থাকবে না। সো এই পার্থক্যগুলো দিয়ে আমরা ভায়াবল এবং নন ভায়াবল গাট বোঝার চেষ্টা করব। এবং এটার জন্য কিছু পদ্ধতি আছে। ওটিতে আমরা কি করি, সাধারণত হট কম্প্রেশন দেই, হট মপ দিয়ে হাফ এন আওয়ার পর্যন্ত রেখে আমরা গার্ড ভায়াবিলিটিটা চেক করি। এবং আমাদের যদি গার্ড যদি ভায়াবল থাকে তাহলে আমাদের সার্জারির অনেক এক্সটেনশন কমে যায়। সো আমরা গার্ড ভায়াবল না নন ভায়াবল এই জিনিসটা বোঝার চেষ্টা করব এবং আমরা ওটিতে দেখে এই জিনিসটা শেখার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে। সবাইকে ধন্যবাদ এবং খোদা হাফেজ।